এটার সাথে হচ্ছে আমেরিকার চীনের দ্বন্দ্ব। বিভিন্ন কৌশলে চীন ইরানকে সহযোগিতা করতেছে, এটা ইউনিভার্সাল ট্রুথ। ইরান এবং আমেরিকার যুদ্ধের যে দামামাটা কিন্তু বিভিন্নভাবে ছড়িয়ে গেছে। এখন যেটা খুব স্লোলি মানুষ বোঝার চেষ্টা করতেছে যে এই যুদ্ধ কি আমেরিকা এবং চীন তাদেরকে কি আবার দ্বন্দ্বে ফেলে দিল কিনা, না নতুন কোনো সূত্র তৈরি হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ হাসান সাইদুল ভাই, একেবারে এক্স্যাক্ট একটা প্রশ্ন করেছেন। আপনি জানেন যে আজকে এই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সে একটা সাক্ষাৎকারে সরাসরি বলেছে যে চীনের বিভিন্ন কার্যক্রমের জন্য আমেরিকার সাথে দ্বন্দ্ব তৈরি হয়ে যেতে পারে। এটা কিন্তু একটা বার্তা, খুব খারাপ বার্তা বলা চলে। এখন আপনি বলতে পারেন যে নাজমুল ভাই, এই যুদ্ধে চীন তো এখন নীরব আছে, খুব নীরব আছে, কিন্তু বিভিন্ন কৌশলে চীন ইরানকে সহযোগিতা করতেছে, এটা ইউনিভার্সাল ট্রুথ। তাদের নেটওয়ার্কিং বলেন, অন্য অন্য বুদ্ধি পরামর্শ বলেন, অনেক কিছু দিয়ে তারা সহযোগিতা করতেছে। কারণ এই যুদ্ধটা ইরান যত শক্তি প্রদর্শন করতে পারতেছে, ইরান যত আমেরিকাকে নাস্তানুবোধ করছে, তত এটাই চীনের জন্য জয় জয়কর অবস্থা। যুদ্ধ যদি বাড়ে, কন্টিনিউ করে, তাহলে চীনের ব্যবসাও ডে বাই ডে বাড়বে। চীনের সোলার বিজনেস বলেন, লিথিয়াম ব্যাটারি বিজনেস বলেন, অর্থাৎ তেলের বিকল্প হিসেবে চীনের বিজনেস সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। এখন এই যুদ্ধে কিন্তু তিনটা দেশকে তো আমরা আনতেই হয়। একটা হচ্ছে আপনার এই ইসরায়েল, একটা আমেরিকা, একটা চীন। মানে আপনার চীনকে যেহেতু আজকে নতুনভাবে আনলেন, তিনজনে কিন্তু তিন রকম ইন্টারেস্ট। ইসরায়েলের ইন্টারেস্ট কী ছিল? আপনি ইসরায়েলের পতাকাটা আপনার মনে আছে? ইসরায়েল পতাকাটা দেখবেন যে দুই পাশে দুইটা নীল দাগ, মাঝখানে একটা স্টার দেওয়া, যেটা ইসরায়েলের পতাকা। এই দুইটা নীল দাগ কিন্তু একটা সারমর্ম আছে ওদের। একটা হচ্ছে নীল নদ, আরটা হচ্ছে ফুরাত নদী। এই দুই নদীর মাঝখানে যা আছে সব কিছু তাদের নিজের মনে করে, এটা ওল্ড টেস্টামেন্ট বা যেটা পুরাতন বাইবেলের আমরা যেটা বলি, সেই বাইবেল অনুসারে এই দুই নদীর মাঝখানে যতটুকু জমি আছে, যেটা আপনার সিরিয়া, লেবানন, তারপর জর্ডান, সৌদি আরবের উত্তরাংশ একটা অংশ, প্লাস হচ্ছে মিশরের সিনাই, এই সব মিলিয়ে আপনার গ্রেটার ইসরায়েল যেটাকে আমরা বলি, এটাই মূলত হচ্ছে ইসরায়েলের এই যুদ্ধ ঝরানোর মূল পরিকল্পনার অংশ। এখন বলতে পারেন আমেরিকার ইন্টারেস্টটা কী ছিল এখানে? আমেরিকার আমরা অনেকেই খালি বলতেছি যে নেতানিয়াহু আমেরিকাকে এই যুদ্ধে জড়াইছে। ব্যাপারটা কি এত সহজ সরলীকরণ? ব্যাপারটা এরকম না। আমেরিকাই তার একটা পার্সোনাল ইন্টারেস্টে এখানে জড়াইছে। নেতানিয়াহু একটা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেছে। আমেরিকার ইন্টারেস্টটা কী ছিল? সে চাচ্ছিল, আপনি জানেন যে আমেরিকার কনফিডেন্স লেভেল কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে না আটকায়া তেল দখল করে নিল। সে চিন্তা করছে ইরানেরটা এরকম করবে, এবং এই দুইজনে তেলটা দখল করতে পারলে কী হবে? চীনের যে অর্থনীতি, এটাকে ভেঙে দেওয়া যাবে। এখন চীনের অর্থনীতিটা এই দুই দেশের তেলের উপর তো আপনার এটা লাইফলাইন বলা চলে চীনের। আমেরিকা, ইরান এবং ভেনেজুয়েলার তেল, যেহেতু ভেনেজুয়েলা নিয়ন্ত্রণ করে ফেলেছে আমেরিকা, চীনেরটা নিয়ন্ত্রণ করতে পারলেই মানে মোটামুটি চীনকে একেবারে গলায় ফাঁস দিয়ে ধরার একটা চিন্তা আমেরিকা করছিল। কিন্তু এখন ওই ইরানকে ধরতে গিয়ে উল্টা আপনার আমেরিকায় গলায় ফাঁস পড়ছে। এখন আমরা বলতে পারেন যে এই দুইটা কীভাবে লাইফলাইন। আপনি জানেন ভেনেজুয়েলা এবং ইরান থেকে মোটামুটি এই চীনের 80-90% তেল আমদানি করে, এবং ইরান থেকে খুব কম দামে তেল আমদানি করে। যেহেতু ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা আছে, ইরান প্রতি ব্যারেলে $10 থেকে $20 চীন থেকে কম রাখে তেল বেশি বিক্রির জন্য, এবং প্রচুর তেল চীন নিয়ে নেয়। এবং এই তেল নিয়ে চীন অনেক বড় রিজার্ভ করছে, পৃথিবীর সবচেয়ে বড় রিজার্ভার এখন চীন। প্লাস হচ্ছে কম দামে জিনিস উৎপন্ন করে। যেমন আপনি একটা জিনিস যদি $10 কম আনেন, মানে সাপোজ 1000 টাকার কমে আনেন, আপনার মতো কমে বিক্রি করতেও সমস্যা নেই উৎপাদন করে। এই কম দামে যে জিনিস বিক্রি করে, এটার সাথে হচ্ছে আমেরিকার চীনের দ্বন্দ্ব। এই কম দামে জিনিস বিক্রি, আর কোনো দ্বন্দ্ব নেই আমেরিকার সাথে। এখানে মানের কি সমস্যা আছে? না, মানের সমস্যা নাই। এখন আপনি বলতে পারেন যে মানের সমস্যা, যেগুলো খুবই কম দাম, ওটা মান ওরা জানে। এটা আমরা যারা কিনি, আমরা যদি একটা 2 টাকা দিয়ে একটা চিরুনি কিনা মনে করি যে এটা 2000 টাকার চিরুনি কাজ করবে, ব্যাপারটা তো এরকম না, আমরাও বুঝি। কিন্তু যদি লার্জ স্কেলে মান মাপেন, BYD গাড়ি আর BMW গাড়ি এখন সেম প্যাটার্নের সেম কাজ কারিগরি সিস্টেমে চলে আসছে। এখন BYD গাড়ি যেটা চীনের, এটা বিক্রি করে সাপোজ আমি ধরে নিলাম 1 কোটি টাকা, আর BMW বিক্রি করে 3 কোটি টাকা। একই মানের একই সার্ভিসের আপনি কোনটা নেবেন?
অবশ্যই বিওয়াইডি নেবেন। বিওডি এখন এই যে এই চীন যে সারা পৃথিবীতে এরকম একটা কারিগরি সিস্টেম ওপেন করে খুব কম দামে বিভিন্ন পণ্য বিক্রি করতেছে কোয়ালিটি মেনটেন করেও, এটা আপনার ইউরোপ আমেরিকার যে মূল বাজার উৎপাদনের বাজার এটাকে ধস নামায় ফেলতেছে। প্রতিদিন $1 বিলিয়ন তারা হারাচ্ছে ইউরোপে। তাহলে আপনি যদি 65 দিন 365 দিন বছর হিসাব করেন, 365 বিলিয়ন ডলার ইউরোপ থেকে হারায় যাচ্ছে চীনের কারণে। এই কারণে এরা চীনের উপর সবাই রাগ গোসা। কিন্তু এখন তো আপনি বলতে পারেন একটা জিনিস আপনি কম দামে বিক্রি করেন, দেখেন আমি কি আপনার গলা চিপটা ধরতে পারেন, ভাই তুই কম দামে বিক্রি করছে, এটা বেশি দামে বিক্রি কর, এটা বলা যায়? ওরা সিস্টেমে ফালাইতে চাচ্ছে আমেরিকা ইউরোপ, কিন্তু ওই সিস্টেমে পড়তেছে না। এবং এই সিস্টেমে ফালানোর জন্য চাপ দিচ্ছে তারা নতুন, যে অক্টোবরের মধ্যে তোমরা প্রোডাক্ট প্রাইস হাই করো, যদি না করো তাহলে তোমার 100% ট্যাক্স ধার্য করবো, ডোনাল্ড ট্রাম্প বলছে। চীন বলছে না না, এইসব প্রোডাক্ট প্রাইস আমি হাই করবো না, আর তুমি যদি 100% ট্যাক্স ধার্য করো তাহলে আমি আমার যে সিলিকন এটা একবারে রপ্তানি বন্ধ করে দিব। চাপে পড়ে আবার বলছে না না না, আবার তারা মিটমাট করছে। তার মানে আমেরিকা চাচ্ছে জোর করে যে তুমি পণ্য বেশি দামে বিক্রি করেন, বাবুগিরি ওদের, যে আমরা কম পরিশ্রম করবো, গরিব দেশ থেকে আমি বেশি বেশি টাকা নেব। কিন্তু চীন বলতেছে না না, আমার যেটা ন্যায্য পরিশ্রমিক আমি সেটাই নেব। এটাই হচ্ছে মূল দ্বন্দ্ব চীন এবং আমেরিকার যে দ্বন্দ্বের জায়গাটা, সে মূল দ্বন্দ্বটাই এটা। আমেরিকার এই ইউরোপের বাবুগিরি করতে গিয়ে আপনি জানেন যে আমেরিকা 1945 সালের বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীর জিডিপির 50% ছিল আমেরিকার, আর এখন এটা অর্ধেক হয়ে গেছে, 25% হয়েছে। ডে বাই ডে ওদের ক্ষয় হয়ে যাচ্ছে সারা পৃথিবীর জিডিপির, কারণ তারা বাবুগিরি করে এখন মানুষের সাথে যুদ্ধ করতে করতে তাদের মাথা বেপরোয়া হয়ে গেছে। তারা চাচ্ছে এখন যুদ্ধ করে, থ্রেড দিয়া, জুর্জাবস্তি করে মানুষ দখল করে সম্পদ নিতে। এটা হয় না তো। আপনার ইরাক যুদ্ধে ইরানের ব্যয় কত, এই আমেরিকার ব্যয় কত হয়েছে জানেন? $8 ট্রিলিয়ন। আফগানিস্তান যুদ্ধে $2.3 ট্রিলিয়ন। এবং আপনার এই তারপরে লিবিয়া, ইয়েমেন, তারপরে সিরিয়াতে তার মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে তাদের রাজ্যকোষ ক্ষয় কইরা যখন সারা পৃথিবীতে যুদ্ধ নিয়ে ওরা ব্যস্ত, ওদের যখন ক্ষয়, চীনের তখন জয়, সারা পৃথিবীতে জয় করে নিচ্ছে, ব্যবসা করতেছে। অর্থাৎ মনে হচ্ছে যে চীনের দারোয়ান হয়েছে আমেরিকা, যে ও দারোয়ানগিরি পুলিশগিরি করে সারা পৃথিবীতে গন্ডগোল করে, আর চীনের এটা ব্যবসায় লাভবান হচ্ছে। এখন এই বিষয়গুলো তারা খেয়াল করছে, তো এরা তো অ্যানালাইসিস করছে। আমি আপনারা যেটা বললাম যে চীন কিন্তু ওই আমেরিকা কিন্তু আপনার ওই ইয়ার ইনফ্লুয়েন্সে শুধু যুদ্ধে গেছে ব্যাপারটা এরকম না। নেতানিয়াহুর ইনফ্লুয়েন্স ছিল, বাট ওদের টার্গেট ছিল যে চীনরে বেকায়দায় ফেলামু, যুদ্ধ করে তেলের লাইন সব লাইফ লাইন বন্ধ করে দিমু, চীন বেকায়দায় পড়লে আমরা লাভবান হয়ে যাবো, আমরা ব্যবসা বাণিজ্য করে তখন আগায় যাবো। এই চিন্তা থেকে গিয়া তারা মায়ের উপর মায়ের খায় এখন তো তারা বেকায়দায় পড়ে গেছে। আর ওই যে আমরা তৃতীয় যে স্বার্থটা বললাম, যে চীনের স্বার্থ কি? চীনের স্বার্থ এই যত যুদ্ধ টুদ্ধ বাড়বে এটা চীনের ব্যবসা বাণিজ্যকে বাড়ায় দিচ্ছে। কিন্তু এটা তারা ইচ্ছাকৃত করছে না তো। না, এটা ইচ্ছাকৃত না, এটা তো সে আমেরিকা উপহার দিচ্ছে। আমরা ভাই গিফট দিচ্ছেন, আপনি আমাকে দিচ্ছেন ভাই নাজমুল ভাই আমার মোবাইলে টাকা পাঠাই দিতেছেন, যে ভাই আমি খুশি, আপনার 10,000 টাকা পাঠাইলাম বিকাশে। আমি কোনো না ভাই পারেন না, কিন্তু খুশি তো আমি, যে না আরে ভাই ঠিকই আছে, 10,000 টাকা পাইছি, উপহার পাচ্ছে। ওরা বিশ্বব্যাপী গ্যাঞ্জাম করতেছে, এর উপহার পাওয়া যাচ্ছে আপনার চীন, মানে ফলাফলটা চীনের পকেটে চলে যাচ্ছে, রেজাল্টটা চীন ক্যারি করে নিয়ে নিচ্ছে। এক সময় আপনার জানেন কিনা যে আমেরিকা কিন্তু সারা পৃথিবীর এই সমুদ্রের নিরাপত্তার দায়িত্বে ছিল, কিন্তু যখন ইরানের কাছে এসে হরমুজে মাইটটার খায়, এখন কিন্তু সে সমুদ্রের দায়িত্ব ছেড়ে দিতেছে নিজে থেকে। এখন আর সমুদ্রের দায়িত্ব সে নিতে চাচ্ছে না, যার কারণে এখন এই যে সমুদ্রের পুলিশিংটা যে এই ইরার কাছে ছিল আমেরিকার কাছে, এটা ডে বাই ডে কিন্তু তার হাত থেকে সরে যাচ্ছে। এখন এটা সরে যাওয়ার কারণে কিন্তু এটাও আবার চীনের জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে। অর্থাৎ যে কোনো ফরম্যাটে যুদ্ধের যেটাই আপনার আমেরিকার জন্য অসুবিধা তৈরি করতেছে, এটা এবার গিয়া চীনের জন্য কি করতেছে, সুবিধা তৈরি করে দিচ্ছে। এখন আপনি বলতে পারেন যে নাজমুল ভাই এই যে এত সংকট পুলিশিং ছেড়ে দিচ্ছে আমেরিকা, হরমুজ কি আমেরিকা আমাদের কল্যাণের জন্য খুলতেছে? যে বাংলাদেশের জ্বালানি সংকট তৈরি হয়েছে, হরমুজ খোলা দরকার, এটা কি মনে করেন আপনি? ভারতের জ্বালানি সংকট তৈরি হচ্ছে, এই জন্য হরমুজ খুলছে? হরমুজ খোলার চেষ্টা করতেছে আমেরিকার দুইটা কারণে। এক হচ্ছে নিজের দেশের অর্থনৈতিক ক্রাইসিস, তেলের ক্রাইসিস। দ্বিতীয় হচ্ছে তার যারা মিত্র, অর্থাৎ এই আপনার মধ্যপ্রাচ্যের তার যারা মিত্র, তাদের তো দম আটকে গেছে, তাদের সকল তেল আটকে গেছে, তাদের বাজার ব্যবসা বাণিজ্য অফ হয়ে গেছে। তারা চাপ দিচ্ছে আমেরিকাকে, ভাই তুমি হরমুজ খোলো দ্রুত। ওই চাপের চুটে আমেরিকা হরমুজ খোলার জন্য উদ্গ্রীব হয়ে গেছে। এখন ফাইনালি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে যুদ্ধে জড়ায় গেল তারা, এবং এখানে ইরানের উপর যে হামলাটা হলো, এখন চাইলে কি আমেরিকা এই ইরানকে বেকায়দায় ফেলে সব কিছু সমাধান করে ফেলতে পারবে আপনার মনে হয়? অবশ্যই না। ইরানের হাতে এখন বড় 5টা অস্ত্র। যদি আমি আপনাকে বলি, প্রথম অস্ত্রটা কি জানেন? বড় বড় বিশেষজ্ঞরা মনে করতেছে
ইরানের হাতে পারমাণবিক বোমা তৈরি হয়ে আছে বা তৈরি হওয়ার একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে, তার মানে একটা ধোঁয়াশা, পারমাণবিক বোমার ধোঁয়াশা, এটা আমেরিকাকে আটকে দিচ্ছে বা মধ্যপ্রাচ্যে অনেক দেশকে আটকে দিচ্ছে। দ্বিতীয় ইরানের হাতে অস্ত্র হচ্ছে হরমুজ, সে এটা পুরোপুরি এখনও নিয়ন্ত্রণ রাখতেছে। তৃতীয় অস্ত্র হচ্ছে ইরানের কাছে আপনার ডিপ্লোমেসি, কূটনীতিতে এখন সারা বিশ্বের টপ 3 বা 5-এর একটা দেশ হচ্ছে ইরান। দেখেন যখন আমেরিকার কূটনীতি ক্ষয় হয়ে গেছে, ইসরায়েলের কূটনীতি ক্ষয় হয়ে গেছে, সারা পৃথিবীতে তারা ঘৃণার পাত্র হয়ে গেছে, তখন পৃথিবীর অনেক দেশে ইরান আপনার মানুষের হৃদয় জয় করে ফেলছে। আপনার একটা অনুষ্ঠানে আমি বলছিলাম যে ইরানের ডিপ্লোমেট যারা নিয়োগ দেয়, সারা দেশের মধ্যে বেস্ট স্কলারটা যে এই বিষয়ে পারদর্শী তাকে নিয়োগ দিচ্ছে। আপনি দেখেন এখন আব্বাস আরাকচি, তার আগে ছিল আপনার হুসাইন আমির, সে পিএইচডি করা এইসব আন্তর্জাতিক রিলেশনের উপর। তার আগে ছিল আপনার জাভেদ জারিফ, যে ওয়েস্টার্ন ফিলোসফির উপর পুরোপুরি নলেজ আর্ন করা। তার আগে লারিজানি, যদিও সে পররাষ্ট্রমন্ত্রী ছিল না, বাট এই পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করছে। তারা সবাই ওয়েস্টার্ন ফিলোসফিতে পড়াশোনা করা, আমেরিকার সমাজের সাথে মিলেমিশা চলা, আমেরিকার যে সোসাইটি, রাস্তাঘাট, পথ সব তারা চিনে। ঠিক যদি আমরা বিপরীতভাবে মার্কো রুবিও সহ অন্য অন্য পররাষ্ট্রমন্ত্রীর কথা চিন্তা করি আমেরিকার, তারা কিন্তু কেউ ইরানের একটা রাস্তাঘাট, শহর কেমন, ওই দেশের মানুষ কেমন, কালচার কেমন, কিছুই জানে না। তাই ওরা যতটা ডিলিংস করতে পারবে, এই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীরা কিন্তু এতটা ডিলিংস করতে পারবে না। তার মানে ডিপ্লোমেসি তাদের বিশাল শক্তি। ডিফেন্স, তাদের ডিফেন্সটা বলতে এখন মোজাইক সিস্টেম, এটা জানেন, মোজাইক ডিফেন্স, যেটা পৃথিবীতে নতুন তথ্য আনছে ইরান, যেটা সারা পৃথিবীতে নতুন আবিষ্কার হয়েছে এই যুদ্ধকে কেন্দ্র করে। মোজাইক ডিফেন্সটা হচ্ছে যে তারা একক নেতৃত্বের উপর ডিপেন্ড করে না, 32টা প্রদেশে 32টা নেতৃত্ব আছে, 4 স্তরের নেতৃত্ব সাজানো, প্রথম স্তরকে মেরে ফেলে দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তরকে মেরে ফেলে তৃতীয় স্তর, তৃতীয় স্তরকে মেরে ফেলে চতুর্থ স্তর। অর্থাৎ এই যে ইসরায়েল যে বিভিন্ন সময় তাদের টপ নেতৃত্বকে মারতো, এটা থেকে কিন্তু তারা এই স্তর বিন্যাস যে সেটা কিন্তু তারা সাজাইছে। চীন কিন্তু আপনার এই যুদ্ধটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ, উপলব্ধি, ব্যবহার, ইউটিলাইজ সবই করতেছে। আমেরিকা এটাকে কীভাবে ডিলিংস করে এটার উপর এখন হচ্ছে বাকি জিনিসটা আপনার ডিপেন্ডেন্ট হচ্ছে। সর্বোপরি আমরা বিশ্বকাপের দিকে যদি তাকাই, এই বিশ্বকাপে আপনার ইরান খুব দুর্বল একটা দল ছিল, আপনার মনে আছে কিনা? খুব ভাঙাচোরা যুদ্ধবিধ্বস্ত একটা দল, দুর্বল দল। সেই দলের খেলা ছিল কার কার সাথে আপনার তো মনে আছে? নিউজিল্যান্ড, বেলজিয়াম, মিশর, তিনটাই কিন্তু খুবই পরাশক্তি ফুটবলের। তিনটা দলের কেউ কিন্তু ইরানের সাথে জিততে পারে নাই, খেলাগুলো ড্র হয়েছে। ইরান এরকম একটা জাতি, ওরা জিততে পারবে না কিন্তু কাউকে জিততে দিবে না, ওরা হারতে জানে না, প্রয়োজনে ড্র করবে। এখনই যে চীনের ইস্যুকে কেন্দ্র করে আপনি যে প্রশ্ন করলেন, আমেরিকা, চীন, ইরান, ইসরায়েল সবার তো ভিন্ন ভিন্ন ইন্টারেস্ট এই যুদ্ধ নিয়ে। এই যুদ্ধের শেষ পর্যন্ত চীন বিভিন্ন ভূমিকা রাখতেছে, এবং চীন আমরা দেখলাম 2-1 দিন আগে যে ইসরায়েলের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিচ্ছে, মানবতা বিরুদ্ধে অপরাধের জন্য আন্তর্জাতিক আদালতে তাদের ফিলিস্তিনি পক্ষ নিচ্ছে। চীন অনেকটা প্রকাশ্যে আসা শুরু করছে, যার দরুন আমেরিকা নিজে থেকে আস্তে আস্তে নিজেকে গুটায় নিচ্ছে, সংকুচিত করতেছে। একটা বার্তা দিয়ে আমরা বলবো যে চীন, ইরান এখানে যুদ্ধে হয়তোবা জয় হবে না, কিন্তু ইরান এই যুদ্ধে পরাজয় বরণ করবে না। দুই পক্ষই হয়তোবা উইন উইন সিচুয়েশন নিয়েই একটা চুক্তি মাধ্যমে এটা একটা আনুষ্ঠানিকভাবে শেষ হবে বলে মনে করি।